দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হার না মানা এক সংগ্রামী জীবনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী পদে আসা মহিয়সী নারী। দেশনেত্রী আপসহীন উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়ার চিরবিদায়। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে, তারপর দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে। সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি কখনোই ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। 2025 সালের মঙ্গলবার সকাল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের এই সকালটা অন্যান্য দিনের মতো ছিল না। জানালার কাছে হালকা কুয়াশা, মৃদু আলো, করিডোরের নিস্তব্ধতার পর্দা, আর সময় যেন চলছে খুব ধীরে। আইসিইউর সামনের ছোট্ট অপেক্ষা কক্ষে কেউ ছিলেন নীরবে, কেউ বা মাথা নিচু করে প্রার্থনায়। হাসপাতালের আলোয় তাদের চোখের নিচের ছায়াগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। রাতভর চিকিৎসকদের দৌড়ঝাঁপের পর আকস্মিক সব স্থির হয়ে যায়। ঠিক ভোর 6টায় চিকিৎসকদের মুখে কোনো শব্দ নেই, এ যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলা নীরবতা। শুধু একজন ভারাক্রান্ত স্বরে বললেন, বেগম জিয়া আর নেই। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। গণতন্ত্রের মা, আমাদের জাতির অভিভাবক, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এমনি করেই চলে গেলেন দেশের রাজনীতির এক সোনালী অধ্যায়, গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে যখন রাজনৈতিক সংকট তৈরি হওয়ার উপক্রম, তখন বেগম জিয়া শুয়ে একদম নীরবে। কোনো অভিযোগ নেই, নেই কোনো তাড়াহুড়া, মুখে যেন এক ক্লান্ত প্রশান্তি। এজন্য দেশের রাজনীতির অশান্ত পথ পেরিয়ে শেষমেশ নিরাময় পেয়েছেন এই নিস্তব্ধ শহরে। এভারকেয়ারের ফ্লোরে তখন বহুদিন ধরে চিকিৎসা দেয়া ডাক্তাররাও অশ্রুসিক্ত। আশার আলো আর ব্যর্থতা পেরিয়ে তারাও জানালেন শেষ বিদায়। খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন, আমার দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। খবরটি মুহূর্তেই ছড়িয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষের ঢল তখন বসুন্ধরা এলাকায়। দীর্ঘদিনের রাজনৈতিক সারথীরা হাসপাতালের করিডোরে। নিস্তব্ধতা আর নীরবতা ভেঙে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। বিএনপি নেতা ছিলেন না, উনি ছিলেন সারা দেশের নেতা, সারা দেশের বিবেক। আজকে আমাদের দেশের বিবেক হারিয়ে গেল। আজকে ওনার এই মৃত্যুর মাধ্যমে এই মহাকালের একটা সমাপ্তি ঘটলো। আমি আজকে মনে পড়ছে আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা কর্মটা আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারিনি। আমাদের প্রাণের দাবি একটাই, যে নেত্রীকে যাতে সেখানে সমাহিত করা হয় এবং বিএনপির কোটি 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 যাতে ভক্ত আছে তারা যাতে সারা জীবন সেখানে যে একটু জিয়ারত করতে পারে নেত্রীকে। শহর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড়, রাজনৈতিক মহল উত্তাল। সবকিছু যেন সময়কে আটকে রেখেছিল বেগম জিয়াকে ঘিরে। দীর্ঘদিন প্রার্থনায় থাকা নেতাকর্মীদের যেন বিশ্বাসই হচ্ছে না চলে গেছেন তাদের প্রিয় নেত্রী। জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।
এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন, আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। দেশের ইতিহাসে বেগম জিয়া এক সোনালী অধ্যায়। গৃহবধূ থেকে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একই পদে ছিলেন 3 বার, একবারও ভোটে হারেননি তিনি। 90 স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে দেশের যে কোনো সংকট মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নারী। আওয়ামী লীগ আমলে জোরপূর্বক কেড়ে নেওয়া হয় তার মইনুল রোডের বাড়ি, ঠুনকো অভিযোগে করতে হয়েছে কারাবরণ। এমনকি উন্নত চিকিৎসার অধিকারটুকু দেয়নি সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। জেল থেকে দীর্ঘদিন ভুগেছেন নানা সব জটিল রোগে। বিদেশে উন্নত জীবনের হাতছানি থাকলেও বারবার থাকতে চেয়েছেন নিজ মাতৃভূমিতে, মৃত্যু চেয়েছেন এই বঙ্গদেশে। আজ সব চাওয়া পাওয়ার হিসাব শেষ। মৃত্যুর পরও পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা, বিশ্ব নেতৃত্বের মানুষেরাও পাঠিয়েছেন শ্রদ্ধার বাণী। মানুষের এই ভালোবাসা প্রমাণ করে সংগ্রামে ভরা বেগম জিয়া যেন একটি নামই নয়, বেগম জিয়া মানে একটি বাংলাদেশ। নীরবে নিঃশব্দে চলে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম জ্বলজ্বল করবে 100 বছর। তাই তো কোটি হৃদয় বলছে, বিদায় হে আপসীন নেত্রী। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে এই আপসীন নেতা যেভাবে চলে গেলেন, যে সময়টা চলে গেলেন, আমার কাছে কেন জানি মনে হয় খুব অসময়। কারণ তার ছেলে 17টা বছর ধরে দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেননি। তিনি ফিরলেন, ছেলের এই আশাটাও তিনি ফিল করে যেতে পারলেন না, তাই তো? জুলাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত একটি দিন, এবং প্রথমে আমি রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে যেন বেহেশত নসিব করে অবশ্যই। এবং আমি কয়েকদিন থেকে বিভিন্ন টক শো সেমিনারে বলছিলাম যে উনি শুধু এখন আর নেত্রী, আপসীন নেত্রী, এই টাইটেল গুলো ওনার জন্য যথার্থ নয়। আসলে উনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। এই কথাটা আমি এই জন্য বলছি যে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে যখন ঐক্যের তালাশ করছি, সম্ভবত যদি উনি জামাতের প্রধানকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে বা এনসিপির কোন নেতাকে কোন সিদ্ধান্ত জানাতেন, যে আশঙ্কাগুলোর কথা আমরা বলছি যত নির্বাচন নিয়ে আসছে, সেটি কেউ তার মতের বাইরে যেতেন বা অমত করতেন, এটা কিন্তু আমি মোটেও মনে করি না। সেই জন্য আমি বলছি যে যতটা না উনি দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন বা 3 বারের প্রধানমন্ত্রী, তার চেয়ে জাতীয় ঐক্যের প্রতীকে কিন্তু উনি পরিণত হয়েছেন। এবং যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তরুণদের অংশগ্রহণ দেখেছি, নেতৃত্ব দেখেছি, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় আসলে উনি ছিলেন ঐক্যের প্রতীক। বা সবাইকে উনি সক্রিয় না থেকেও জীবিত থেকে অথবা অল্প কিছু নির্দেশনা দিয়ে উনি আন্দোলনটার প্রতীকে পরিণত হয়েছিলেন। আপনি যেটা বলেন খুব ভালো হতো যদিও আমরা দীর্ঘদিন পেতাম। এবং এখন যখন আমরা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে, খুবই দুঃখজনক যে নির্বাচনটি পর্যন্ত বা তার অধিক সময় উনি যদি বেঁচে থাকতেন এবং ঐক্যের জায়গাটা যেটা আমরা খুঁজছি এখন, সেটি কেন জানি আমার মনে হয় যেটা নিশ্চিত হতো, এটা একটা অনেক বড় লস। পারিবারিকভাবে অবশ্যই যে উনি দীর্ঘদিন ওনার এক সন্তানকে নির্যাতনের কারণে হারিয়েছেন, অন্ধকার কারাগারে থেকে নানান রোগকে উনি বরণ করেছেন। উনি হয়তো এগুলো সবকিছুর বাইরে বিদেশ গিয়ে সুখী স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারতেন, ওনার বড় ছেলের সঙ্গে থাকতে পারতেন। কিন্তু আপনি সঠিক বলেছেন যে উনি এই শত অত্যাচার, শত নির্যাতনের বিনিময়ে দেশে গণতন্ত্র আনতে চেয়েছেন, সাধারণ মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে চেয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কষ্টই বোধহয় ওনার পারিবারিক। এই অবস্থার মধ্যেও আপনি দেখেন, আপনি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা বললেন, শেষের দিকে কথাগুলো বললেন, এই যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়টি আপনি খেয়াল করে থাকবেন, তিনি কিন্তু একদম সেই শুরু থেকেই বলেছেন যে সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। নানা সময় মত পার্থক্য হয়েছে, আপনি দেখেছেন বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের পরেও। তারপরেও বিএনপির পক্ষ থেকে কিন্তু তার ওই বাণীটি সবসময় এখন পর্যন্ত মেনে চলা হয়েছে যে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সেটিও কিন্তু একটা সিগনিফিকেন্ট দেশের জন্য। শুধু সেটা না, আমি খোলাখুলি বলি যে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে ডিসেম্বরের নির্বাচন নাকি ডিসেম্বরের পরে জুনের নির্বাচন, এবং বিএনপি প্রায় একটা সাংঘর্ষিক অবস্থার দিকে যাচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা এবার পত্রিকাতে দেখেছি, আমরাও জানি যে উনি ওনার নির্দেশনা ছিল যে না,
এই সরকারের সাথে কোনো সংঘাত নয়, বরং সহযোগিতা। ওই কারণে আমি বলছি যে আসলে উনি যখন চলে গেলেন তখন কিন্তু অভিভাবক হিসেবে চলে গেলেন। এবং আরেকটা জিনিস জুয়েল আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের যদি সময় বেশি নেই আমি জানি, সেটি হচ্ছে যে দেখেন একজন নেত্রীর জীবনে একটা স্বৈরাচারকে উৎখাত করা এবং সমস্ত নির্যাতন উনি সহ্য করেছিলেন এরশাদের সময়, বা টোটাল কারা জীবনের গৃহে অন্তরীণ থেকে প্রায় 10-12 বার উনি, আমরা কারাগার শব্দটা ওনাকে আলিঙ্গন করেছে। দেখেন উনি স্বৈরাচারকে উৎখাত করেছেন, আবার একইভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছেন। কোন রাজনৈতিকের জীবনে এরকম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিনা যে দুটো স্বৈরাচার বা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারকে উৎখাত করায় উনি অবদান রেখেছেন। এবং এক্ষেত্রে যদি আপনি কষ্টগুলো দেখেন ওনার, শুধু জেল না, যে নির্যাতন, ওনাকে মানে হেয় প্রতিপন্ন করা, ভাষার মধ্যে আক্রমণ করা, ভুলে গেলে হবে না উনি 18 বার বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ওনার চিকিৎসার জন্য, সেটাও কিন্তু করতে দেয়া হয়নি। এবং এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে ওনার দেশের প্রতি মমত্ববোধ, জনগণের প্রতি মমত্ববোধ এবং গণতন্ত্রায়নে ওনার যে সবসময় যে স্পৃহা ছিল, যেটাকে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে ওনার স্বামী শুরু করেছিলেন, উনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন, গণতন্ত্রকে সুসংহত করেছেন। এবং একই সাথে উনি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছেন, যেটা আপনি প্রশ্নটা করলে তার উত্তরটা একটাই, যে অভিভাবকে পরিণত হয়েছে। ছোট একটা জিনিস বলি জুয়েল ভাই, পৃথিবীর ইতিহাসে আরো একটি ঘটনা হয়তো বা ঘটবে না, যখন একজন নেতা চলে যাচ্ছেন তার কোনো বিরোধী পক্ষ নেই। এটাও খুব সিগনিফিকেন্ট, কোনো বিরোধী পক্ষ নেই। উনি সবার, উনি তত্ত্বাবধায়ক সরকারের, উনি জামাতের, উনি এনসিপি, উনি বিএনপি, উনি শিক্ষা প্রতিষ্ঠান। এবং আপনি অদ্ভুত একটা ঘটনা দেখেন, দল মত নির্বিশেষে সবাই দোয়া আয়োজন করছে, সবাই ওনার জন্য প্রার্থনা করছে, ওনার কারোর কোনো বিরোধ নেই। এই জায়গাটা কখন তৈরি হয়? যখন আপনি অভিভাবক, যখন ওই জায়গাটাতে নিজেকে নিতে পেরেছেন। সে কারণেই আমার মনে হয় খালেদা জিয়ার যে অর্জন, এটা অন্য আরেকজন বা দ্বিতীয় নেতার পক্ষে, বাংলাদেশ তো বটেই, বিশ্বের ইতিহাসে অর্জন করা কঠিন হবে। জি, আমরা তাহলে এরকম একটি অভিভাবক এমন মুহূর্তে হারালাম যে আসলে সামনে যে গণতন্ত্রের উত্তরণের পথ, সেই জায়গাটায় আমার মনে হয় যে তার ছেলে অন্তত শক্ত হাতে ধরতে পারবেন। কারণ তার যেই এখনকার যেই ডেভেলপমেন্ট, তার বক্তৃতা থেকে শুরু করে তার চিন্তা চেতনা, সেটা আমরা আশা রাখতে পারি। কি বলেন অধ্যাপক? একটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে যে এখন দেখেন যে একটা গোষ্ঠী গত পরশুদিনের জোটের পরে আপনি দেখেন যে দেশ এখন কিন্তু একটা উদারনৈতিক ধারা, একটা রক্ষণশীল ধারা বিভক্ত হয়ে গেছে। এবং এখন অনেক ইফস অ্যান্ড বার্ট ইলেকশন বলা হচ্ছে। এবং যতদিন না গণতান্ত্রিক ট্রান্সফরমেশন না হয়, ততক্ষণ অনেক আশঙ্কার কথা আমরা শুনছি। এই পার্সপেক্টিভে একটা বড় লস কিন্তু জাতির জন্য হয়ে গেল। উনি বেঁচে থাকলে আমার ধারণা যে কোন ধরনের কোনো কিছু ঘটতো না, সেটা আমরা বলছি না, ঘটলেও সেটাকে মিটিগেট করার কিন্তু একমাত্র ব্যক্তি হতে পারতেন বেগম খালেদা জিয়া। সেই জায়গাটা একটা বড় লস। অন্যদিকে আপনি যেটা বললেন যে ওনার পরিবারের একটা ঐতিহ্য আছে, দেখেন আপনি একটু ক্রিটিক্যালি ভাবেন যে 75-এর প্রেক্ষাপটের পরে জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। আবার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 91-এ বাংলাদেশ পুনর্গঠন, নারী জাগরণ, শিক্ষার বিকাশ, কৃষি, অর্থনীতি, পুরো যে বেসটা তৈরি করেছিলেন খালেদা জিয়া এবং দেশকে এগিয়ে নিয়ে গেছেন। নিয়তির কি নির্মম পরিহার দেখেন। আবারও জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু জাতি দিশেহারা, দুটো ঘটনার 75-এর পরে 90-এর পরে যেমন হয়েছে। এবং আপনি সঠিক বলেছিলেন যে আমরা আশাবাদী যে জিয়া পরিবারের হাত ধরে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, দেশ ঘুরে দাঁড়িয়েছে, অস্থিতিশীলতা থেকে উন্নয়নের দিকে গেছে। এবং তারেক রহমান আসলে ওনার ভিশন সেট করেছিলেন 31 দফার মাধ্যমে, এবং সেটাকে উনি ট্রান্সলেট করছেন এখন বিভিন্ন অ্যাক্টিভিটি, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এবং যেটাকে উনি বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এবং দেখেন 25 তারিখের ভাষণটা আপনি একটু আনলেন, কোনো বিদ্বেষ নেই, কোনো ক্লেশ নেই, কারোর বিরুদ্ধে অভিযোগ, মেরুদণ্ড ভেঙে ফেললো, নির্যাতন করলো, কারাবরণ করলো, তুই তোকারি করে সম্বোধন করলো, কারো বিপক্ষে উনি বলেনি। এটা একটা শুভ সূচনা। দলের পার্সপেক্টিভ আমি মনে করি যে তারেক রহমান হঠাৎ করে এসে জুড়ে বসা কোনো নেতা নন। বগুড়ার গাবতলী থেকে সদস্য হয়ে আস্তে 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 উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। অনেকে আশঙ্কার কথা বলছে, কিন্তু আমি বিএনপির নেতৃত্বে বা বিএনপিতে কোনো বিভেদ বা ওনার নেতৃত্বের প্রতি লয়ালটি সিনিয়র জুনিয়র কারো থাকবে এটা বিশ্বাস করতে চাই না। কারণ তারেক রহমানের আসলে সেটা বিএনপি না, তারেক রহমানকে প্রয়োজন সারা বাংলাদেশের। জি, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ অধ্যাপক মামুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়। আপনারা জানেন বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় চিরবিদায় নিয়েছেন। তার চিরবিদায়ের খবর পাওয়ার পর থেকে তাদের দলীয় কার্যালয়, গুলশানের কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় নেতাকর্মীদের ভিড় লেগে আছে সেই ভোরবেলা থেকে। আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাব ফিরোজা, মানে
এই সময়টুকুতে, বিগত সময়টুকুতে শেষের দিকটায় তিনি যে বাড়িটিতে থাকতেন তার ভাড়া বাসা ফিরোজা, গুলশানের ফিরোজার সামনে আছেন সহকর্মী ইকবাল অনিক। তার কাছ থেকে জেনে নেব সেখানকার কি অবস্থা এখন। ইকবাল অনিক জানেন ফিরোজার পাশেই কিন্তু এখন যিনি তারেক রহমান এসে যে বাড়িতে উঠেছেন সেটিও পাশাপাশি 196 নম্বর বাসা। সেখানে আমি একটু পেছনের দিকে একটু প্রস্তুতি দেখছি, তিনি কি কোথাও বেরোবেন কিনা, কোনো কর্মসূচি আছে কিনা একটু জানাবেন। জুয়েল, আপনি যেমনটি বলছিলেন আজকে ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর এভারকেয়ার হসপিটালে দীর্ঘ 37 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর। এই যে তার এই চলে যাওয়ায় দেশব্যাপী একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আজকে কিন্তু দেশ একটি অভিভাবক শূন্যহীন হয়ে পড়েছেন। তিনি ছিলেন কিন্তু এই দেশের মানুষের এক ধরনের আস্থার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন কিন্তু দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। 1981 সালে কিন্তু আপনার যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর 7 মাসের মাথায় কিন্তু এই বিএনপির দায়িত্ব বা বিএনপিতে যোগ দেওয়ার পর কিন্তু 10 বছরের মাথায় কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং এশিয়া মহাদেশের সর্বপ্রথম কোনো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং দেশেরও কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরপর কিন্তু টানা 3 বারের দেশকে এই নেতৃত্ব দিয়েছেন। তিনি এই দেশকে নেতৃত্ব দিতে গিয়ে বিভিন্ন সময় শোষণ নিপীড়নের শিকার হয়েছেন, দীর্ঘ সময় কারাবাস ভোগ করেছেন। এই যে গত 17 বছর তার বড় ছেলে তারেক রহমান লন্ডনে নির্বাসিত থাকার পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন। ঠিক 5 দিন পরে কিন্তু তার মা তাকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। সেই শোক কিন্তু শুধু ফ্যামিলি নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি গুরুত্ব বহন করছে এবং সেই শোককে কিভাবে তারা সাধারণ মানুষও সামলে উঠতে পারবেন। আমরা কিন্তু এই আশপাশে এই যে 196 নম্বর বাসার যে গুলশানের, সেখানেও আমরা দেখছি যে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও আসছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্থায়ী কমিটির গুলশান যে চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেখানে দুপুর 3:30 পর্যন্ত একটি মিটিং করে তিনি কিন্তু এই 196 নম্বর বাসায় ভেতরে প্রবেশ করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি আবারও এই গুলশান 196 নম্বর বাসা থেকে বের হয়ে আবারও এভারকেয়ার হসপিটালে তার মায়ের কাছে যাবেন আমরা যতটুকু ধারণা করছি। এবং এই আশপাশের এলাকায় আমরা দেখছি যে নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন যে তার নেতা বের হবেন, তিনি কোনো দিক নির্দেশনা দিবেন কিনা, বা এই যে বেগম জিয়ার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ কিন্তু আমরা দেখেছি। যে পাশেই যে ফিরোজা যে বাসাটি রয়েছে, যেখানে তিনি এই 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার যে আন্দোলনের পর তিনি কারামুক্ত হয়ে যে বাসায় ছিলেন, সেখানে কিন্তু তিনি দীর্ঘ সময় মোটামুটি ছিলেন, প্রায় লাস্ট 23 নভেম্বর পর্যন্ত তিনি কিন্তু এই বাসায় ছিলেন। তার আগে কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আবার তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতেন। এই গত মাসের 23শে নভেম্বর কিন্তু তিনি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু আবারও এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য নেওয়া হয়। তারপর তার ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে আইসিইউ থেকে ক্রিটিক্যাল ইউনিটে রাখা হয়। তারপর আজকে কিন্তু ভোর 6টায় প্রায় 37 দিন তিনি দেশি বিদেশি চিকিৎসকের বোর্ডের সমন্বয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু আজকে ভোর 6টার দিকে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই যে মারা যাওয়াতে দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা থেকে শুরু করে সব ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে। কারণ তিনি দীর্ঘ সময় ধরে ছিলেন আপোষহীন এবং তিনি অন্যায়ের বিপক্ষে সবসময় কিন্তু আপোষহীন ছিলেন। 11 সময় কিন্তু তাকে এই যে 111 সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সময় তাকে কিন্তু দেশের বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল, বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। তিনি কিন্তু তখন সেই সময় কিন্তু দেশের বাইরে যাননি এবং
এবং দীর্ঘ 17 বছর কিন্তু আন্দোলন জুলুম যে সব কিছু রয়েছে সব কিছু তিনি সহ্য করেছেন। সহ্য করার পরও কিন্তু তিনি এই যে দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশের মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করেছেন। তিনি আজকে চলে গিয়েছেন, তারপরেও কিন্তু দেশের যে 20 কোটি মানুষ রয়েছেন তাদেরকে কাঁদিয়েও চলে গেছেন এবং ঐক্যবদ্ধ তৈরি করে গেছেন। এবং তার যে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা ছিল সেটি তার পরিবারের তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জিনিসটাকেই সামনে হয়তো বা কাজে লাগাবেন। তো এই ছিল জুয়েল আমার কাছে গুলশান 196 বাসার সামনে থেকে সবশেষ তথ্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হবেন এই মুহূর্তে জাকারিয়া খান। আপনারা জানেন দর্শক, জাকারিয়া খান এভারকেয়ার যে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সেখানেই আজকে ভোর 6টায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে এসে সকাল থেকে খবর শোনার পর থেকে নেতাকর্মীরা ভিড় করে আছেন। যদিও আগামীকাল সকাল 9টার আগে সম্ভবত তার মরদেহ সেখান থেকে আর বের করার কোনো সুযোগ নেই, তারপরেও আসছেন, মানুষ ভালোবাসা থেকে আসছেন। এখন যারা আসছেন জাকারিয়া খান, তারা আসলে কি বলছেন, কেন সেখানে ভিড় করছেন, কি বলতে চান, অনুভূতিগুলো কি একটু জানাবেন। জুয়েল, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, তাদের দীর্ঘ 37 দিনের প্রচেষ্টার পর কিন্তু আজ সবাইকে কাঁদিয়ে বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন এবং আজ সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। যে হাসপাতালে তিনি গত 23 নভেম্বর ভর্তি হয়েছিলেন। তার ফুসফুসের সংক্রমণ থেকে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি এখানে ভর্তি হন এবং পরবর্তীতে তার লিভারের জটিলতা, আর্থাইটিস, বিভিন্ন জটিলতার কারণে কিন্তু তাকে প্রথমে আইসিইউতে রাখা হয় এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর দীর্ঘদিন ধরে কিন্তু তিনি এই রাজধানীর এভারকেয়ারের সিসিইউতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মাঝে তাকে লন্ডনে নেওয়ার কথাও হয়েছিল, তবে তার শারীরিক অবস্থা বিমান জার্নির সেই ধকল সহ্য করতে না পারার কারণে কিন্তু তাকে তখন বিদেশে নেওয়া হয়নি এবং তিনি আজ পর্যন্ত এখানেই চিকিৎসা নিচ্ছিলেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তার এই মৃত্যুতে নেতাকর্মীরা, আজকে আমরা একটা ভিন্ন আবহ এখানে দেখেছি। আমরা এর আগে যখনই এভারকেয়ার থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানাচ্ছিলাম তখন সবার ভিতরে একটি আবেগ ছিল বা তাদের ভিতরে সেই আশা ছিল যে হয়তো তাদের আপসহীন নেত্রী আবারও তাদের মাঝে ফিরে আসবেন। তবে তাদের সেই প্রার্থনা, তাদের সেই আবেদনকে ব্যর্থ করে দিয়ে তিনি কিন্তু আজকে না ফেরার দেশে চলে গিয়েছেন এবং তার এই মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তার জানাজা, তার দাফন সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল 2টায় বাদ জোহর সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই কিন্তু তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এবং যেটি বলছিলেন আসলে নেতাকর্মীদের মনের ভাব কি, নেতাকর্মীরা আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। শুধু নেতাকর্মীরা না, শুধু আমরা বসুন্ধরার আবাসিক এরিয়ার ভিতরে ঢুকে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আজকে এক ধরনের নিস্তব্ধতা কাজ করছে এবং সাধারণ মানুষ, নেতাকর্মী, এখানকার যারা বাসিন্দা সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে তারা শোকে স্তব্ধ হয়ে গিয়েছে এবং সবাই বলছেন আসলে এই তার বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা খুবই অসময় হয়েছে। কারণ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও কিন্তু বলছিলেন যে ঠিক যেই মুহূর্তে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, ঠিক সেই মুহূর্তেই তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। তো তার এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়, তেমনটি নেতাকর্মীরাও বলছেন, এখানে যারা এসেছেন তারাও বলছেন। তবে এই মৃত্যু আসলে এমন একটি সময় হয়েছে যেই সময় আসলে বাংলাদেশ একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে বিগত স্বৈর শাসনের অবসান ঘটে এবং তারপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যে প্রধান লক্ষ্য ছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বোচ্চ সুষ্ঠু একটি ভোটে পরিণত করা এবং সেই নির্বাচনের জন্যই কিন্তু প্রয়োজন ছিল
বেগম খালেদা জিয়ার, তেমনটি বলছেন এখানে যারা এসেছেন নেতাকর্মীরা তারা। এবং তার এই মৃত্যুতে তারা আসলে দিগ্ভ্রান্ত, তারা কি করবেন বুঝতে পারছেন না। তারা আসলে তাকিয়ে আছেন তার ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের দিকে। আসলে তিনি গত 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন এবং তার দেশে ফেরার পরপরই কিন্তু সবার মধ্যে যেই একটি আবেগের সঞ্চার হয়েছিল, সবাই তাকে ফেরার পরে তাকে যেভাবে বরণ করে নিয়েছিল, তাকে পরবর্তী নেতৃত্ব হিসেবে যেভাবে মানুষ চাচ্ছিল, তো সেই জায়গা থেকে তার দিকেই এখন নেতাকর্মীরা তাকিয়ে আছেন। তিনি পরবর্তীতে যেই তাদেরকে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্যই কিন্তু উদ্গ্রীব হয়ে এখানে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা। এবং তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে শেষ বিদায় জানাতে, তার শেষ যাত্রায় তার পাশাপাশি থাকতেই কিন্তু আজকে এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছে। তো জুয়েল, আসলে এভারকেয়ারের সামনে শোকস্তব্ধ নেতাকর্মীদের মাঝ থেকে আসলে আমার কাছে বেগম খালেদা জিয়ার তার জানাজা এবং তাকে কোথায় দাফন করা হবে এবং সার্বিক বিষয় আমার কাছে এতটুকুই আসলে ছিল। জুয়েল, জি জাকারি, এখানে অনেক ধন্যবাদ। থাকবেন অবশ্যই, বারবার আপনার কাছে আসবো, বারবার আপনার কাছ থেকে আপনার তথ্য জানবো, নেতাকর্মীদের বক্তব্য শোনার চেষ্টা করব। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, যেখানটায় আসলে আজকে সারাদিন সেখানে অনেক কর্মকাণ্ড ছিল। 12:30 থেকে মিটিং হয়েছে স্থায়ী কমিটির, সেখানে তারেক রহমান সভাপতিত্ব করেছেন। সেখান থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে আগামীকাল দুপুর 2টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ পুরোটা এলাকা জুড়েই সেখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর সেখান থেকেই পাশেই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাকে দাফন করা হবে। এই মুহূর্তে গুলশানের কার্যালয়ের বাইরে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। সানি আহমেদ, এই মুহূর্তে ভিড় কোনোভাবেই কমছে না, সারাদিন যা দেখছি ভিড় মনে হয় আরও বাড়ছে। এই মুহূর্তে ভেতরে নেতা কারা আছেন, বাইরে নেতাকর্মীরা কি বলছেন, আপনার মাধ্যমে শোনার চেষ্টা করি। এখানে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুকে ঘিরে এখানে নেতাকর্মীর ঢল দেখা গিয়েছে। এখানে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, তারা শোকে স্তব্ধ, তারা কেউ কেউ অঝরে কাঁদছেন। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবর শোনার পরই এখানে আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আপনি জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রদূতরা এখানে আসছেন, এসে এখানে শোক বইতে স্বাক্ষর করছেন এবং তাদের মতামত জানাচ্ছেন। এই শোক বইয়ে স্বাক্ষর ও মতামত জানাতে পারবেন রাত 9টা পর্যন্ত। তবে এখানে কার্যালয়ের মধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছেন, এসে কথাবার্তা বলছেন এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও স্তব্ধ এবং একটি পরিবেশের তৈরি হয়েছে। এখানে একটি ভারাক্রান্ত পরিবেশের তৈরি হয়েছে। এখানে মানুষ তার স্মৃতিচারণ করছেন, তাকে নাগরিক ঐক্যের সভাপতি তিনি সেখানটায় গিয়েছেন। আপনি একটু মাইক্রোফোনটা ধরলে তার বক্তব্যটা শুনতে পারি। আপনি একটু সামনে এগিয়ে যাবেন কিনা, যদি আপনি আমাকে শুনে থাকেন একটু সামনে এগোবেন। মাহমুদুর রহমান মান্নার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। সরাসরি একজন মাহবুবুর রহমান মান্না কথা বলার জন্য আমরা সরাসরি সেখানে চলে আসছি। আসলে আজকে আপনার অভিব্যক্তি, আপনার নেত্রীর, গণতন্ত্র নেত্রীর এই মহাপ্রয়াণে আপনার অভিব্যক্তিটা একটু জানাবো। আমি খুব অনুভব করি যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার একটা অবিস্মরণীয় অবদান ছিল। যেখানে খুব বড় রকম আপোষকামিতা চলে, সেইখানে আপোষহীনতার দৃঢ়তার একটা উদাহরণ ছিলেন তিনি। এবং এই সময়েও গত যে 15 বছর ধরে আমরা লড়াই করেছি, এরশাদের সময়ের কথা বলছি না, তখন তো সেটা দেখিয়েছিলি। এই সময় তিনি খুব দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন, প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। আমার এরকম মনে হয় যে মানে এত বড় মাপের নেত্রী, গণতন্ত্রের সংগ্রামে এত নির্যাতন বক্তার ইতিহাস খুব নাই। তারপরে খুবই প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পরে তখন আমরা দেশটা গড়ব, করে গণতন্ত্রের দেশ গড়ব, একটা শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ব, সেখানেও তিনি আমাদের সঙ্গে থাকবেন।
খুবই দুঃখের বিষয় এটা যে উনি থাকেন। আমার কথা নয়, দেশের কোটি কোটি মানুষ তাকে খুব চাইছিল আর কি। মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না। এটা খুব দুঃখের। মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে, তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে। এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ গড়বার চেষ্টা হবে। এই পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া চলবে না। আমি তার আত্মার প্রতি জানাচ্ছি, স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর আল্লাহর কাছে কায়মনোবাক্যই চাইছি। যদি আমি মনে করি যে তার মতো মানুষ নিশ্চয়ই তার জীবনের শেষে পরপারেও আরও ভালো থাকবেন, পরজীবনেও ভালো থাকবেন, বেহেশতবাসী হবেন। আল্লাহ তাকে নিশ্চয়ই অনেক অসীম পূর্ণ দয়া দেখাবেন। তার পরিবার সবার প্রতি আমার গভীর সমবেদনা। দর্শক শুনছিলেন মাহমুদুর রহমান মান্না কথা বলছিলেন। তিনি তার স্মৃতির কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন বিভিন্ন সময়ে তার সাথে ঘটে যাওয়া যে রাজনৈতিক যে নিপীড়নের কথা তিনি জানাচ্ছিলেন। এখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া এভার কেয়ার থেকে তাকে তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে এবং ফিরোজা থেকে তাকে রাজধানীর দক্ষিণ প্লাজায়, সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সানি আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সানি আহমেদ জানাচ্ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে। মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রাম অনন্য উদাহরণ হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অস্থিরতা এবং নাশকতা চালাতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি, ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। শৃঙ্খলা মেনে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাগা কমিটির বৈঠক শেষে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে দলটির স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর 12:30টায় এই বৈঠক শুরু হয়। পরে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক জানানোর পাশাপাশি সশরীরে বিভিন্ন দেশের কূটনীতিক শোক বইয়ে সই করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারাও আসছেন। এসব তথ্য জানিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। শোক বইয়ে সই করা দেশগুলোর মধ্যে চীন, পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তান এবং সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। রাজনীতির মাঠে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে যখনই বসার সুযোগ পেয়েছেন কাজ করেছেন দেশ এবং জাতির কল্যাণে। শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে রাখেন নিজের স্বাক্ষর। রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য। 1991 9 বছর পর আমরা কিন্তু দেশে গণতন্ত্র এনেছি। 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1992 সালে তার উদ্যোগেই পাশ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। দেশের উচ্চশিক্ষায় প্রথম চালু হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। বঞ্চিত, অবহেলিত ও ঝরে পড়াদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে 1992 সালে আইন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। বেগম খালেদা জিয়ার সময়ই 1993 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। প্রাথমিকের মান উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রকল্পটি ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও স্কুলে ফিরে আসার সুযোগ করে দেয়। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার পাশাপাশি বিদ্যালয়মুখী করতে চালু করা হয় উপবৃত্তি। তার সময় দেশে 2টি গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা হয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব বিবেচনায় 2001-6 মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে এ বিভাগকে নিজের অধীনে রাখেন তিনি। 2002 সালে 19 জানুয়ারি তারিখকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করেন তিনি। শিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার উদ্যোগের সুফলও মেলে। 1991 সালে ক্ষমতা গ্রহণের সময় দেশে সাক্ষরতার হার 30% থেকে তার তৃতীয় মেয়াদ শেষে তা বেড়ে দাঁড়ায় 70%। 1991 নভেম্বরে তার নেতৃত্বেই উপজেলা পদ্ধতি বিলুপ্ত করে স্থানীয় সরকার বিভাগ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভেঙে 1994 সালের 5 মে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে বাঁচাতে হবে। অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে 1993 সালে গঠন করেন বেসরকারীকরণ বোর্ড, যা পরবর্তীতে বেসরকারীকরণ কমিশনের রূপ নেয়। বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রথম দফায় ক্ষমতায় এসে যুগোপযোগী করেন ব্যাংক কোম্পানি আইন। পুঁজিবাজারে শৃঙ্খলা ও নজরদারি নিশ্চিতে 1993 সালে গঠন করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
রাজস্ব আহরণ বাড়াতে 1991 সালে মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন করা হয়। বর্তমানে ভ্যাটই সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে 2001 সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতে বেগম জিয়া গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৈশ্বিক বাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধিতে 2001 সালে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় ভেঙে গঠন করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পুলিশ বাহিনীকেও বলবো এই কথায় কথায় গুলি করা বন্ধ করে জানমালের নিরাপত্তা নিশ্চিতে, চিহ্নিত অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিতে 2004 সালের 26শে মার্চ সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, আনসার ও তৎকালীন বিডিআর, কোস্টগার্ড সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠন করেন র্যাপিড অ্যাকশন টিম, যা পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামে পরিচিতি পায়। আমরা রাজনীতি করি তো দেশের মানুষের কল্যাণ করার জন্য। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে চরম অবনতিতে থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সহায়তায় অপারেশন ক্লিন হান্ট পরিচালনা করে জনজীবনে স্বস্তি নিশ্চিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জীবদ্দশায় 5টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 3বার সরকার গঠন করে প্রতিবারই দেশ ও জাতির উন্নয়নে নিজের ব্যতিক্রমী সিদ্ধান্তের স্বাক্ষর রেখে গেছেন অবিসংবাদিত এ নেতা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। চলছে তার সব ধরনের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পালন করা হবে রাষ্ট্রীয় শোক। সাধারণ ছুটি থাকবে আগামীকাল। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। এতে ডাকা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। সভায় সিদ্ধান্ত হয় বুধবার সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এছাড়া সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠক হয়। আলোচনা হয় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। ওই স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও চলবে বিশেষ প্রার্থনা। খালিদ হাসান, ডিবিসি নিউজ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের বাইরে আছেন আমাদের সহকর্মী রেদওয়ানুল হক। তার কাছ থেকে জানবো সেখানকার প্রস্তুতির খবর। রেদওয়ান, আপনি যদি আমাকে শুনে থাকেন, আপনি সম্ভবত এই পারে আছেন, লেকের এপারে, ওপাশটা যেতে পারছেন না। সেখানটায় কি সবার যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, সেখানে প্রস্তুতি কিরকম চলছে জানাবেন। জোয়েল, আপনি যেমনটি বলছিলেন যে সার্বিক নিরাপত্তার জন্য এখন আর ভেতরে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। সন্ধ্যার পরপরই সবাইকে বাইরে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন এবং যারা এই তার যে সমাধিটি সেটিকে প্রস্তুত করার কাজে যারা আছেন, শুধুমাত্র তাদেরকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য একজন নেত্রী ছিলেন সকল দলের মানুষের কাছে। সেই বিবেচনায় তাকে যেহেতু এখানে সমাহিত করা হবে, এখানে কিন্তু আমরা মানুষের উপস্থিতি দেখছি। অনেকেই আসছেন যে
এই নেত্রীকে এখানে সমাহিত করা হবে সেই প্রস্তুতি এবং বিশেষ করে আবেগের জায়গাও আছে অনেকের মধ্যে, সেগুলো বিবেচনায় কিন্তু অনেকেই এখানে ভিড় করছেন। স্বাভাবিক কারণেই সেই উদ্যানের ভেতরে এখন আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে এ বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। তো মানুষ এখানে আসছেন, অনেকেই আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে লেকের এপার থেকে ওপারে তার যে খনন প্রক্রিয়াটি চলছে সেটি হয়তো দেখা যাচ্ছে না, তারপরেও তাদের মনের যে আবেগ খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা এবং তার প্রতি তাদের যে শ্রদ্ধা, সেই জায়গা থেকে কিন্তু অনেকেই তার যারা তাকে পছন্দ করেন তার দলের অনেকে এসেছেন, সাধারণ মানুষের মধ্য থেকে অনেকে এসেছেন, এসে তারা দেখছেন প্রস্তুতির বিষয়গুলো। আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে যে আসলে তাকে যে সমাহিত করা হবে সেই সার্বিক প্রস্তুতিগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই জিয়া উদ্যানের সামনে থেকে খালেদা জিয়ার যে সমাহিতকরণের যে কার্যক্রম সে সম্পর্কে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ রিদওয়ানুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। রিদওয়ানুল হক আমাদের সহকর্মী জানাচ্ছিলেন জিয়া উদ্যানের বাইরে থেকে, যেখানে বেগম খালেদা জিয়াকে কবর দেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক শোক বার্তায় তিনি বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি তার শোক বার্তায় বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া রাষ্ট্রপতি দেশবাসীকে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দোয়া এবং প্রার্থনার আহ্বান জানিয়েছেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।